আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথফ্রিক্স। সম্ভাবনার দ্বিতীয় লেকচার নিয়ে আমি হাজির হয়েছি আজকে। আমরা শিখবো অনুশীলনী 14। আমরা গতদিন শিখছিলাম বেসিক যতগুলো ম্যাথ ছিল সবগুলো আমরা করছিলাম। আজকে আমরা সেই বেসিকের উপর ধারণা রেখে অনুশীলনী 14 সলভ করব। তো প্রথম প্রশ্ন আসে, একটি ছক্কা নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা কোনটি? এখন কথা হচ্ছে সম্ভাবনা কি জিনিস। সম্ভাবনা আমরা গতদিনই শিখছি যে সম্ভাবনা সম্ভাবনা পি হলো অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তো এখানে দেখো, একটা ছক্কা নিক্ষেপ করলে সমগ্র সম্ভাব্য ফলাফল হয় 6। ঠিক আছে, এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল হয় 6। আর এখানে 3 ওঠার সম্ভাবনা, 3 কয়বার ওঠে? একবার। তো অ্যান্সার হবে 1/6, অর্থাৎ ক নাম্বার। দ্বিতীয় প্রশ্ন বলছে, একটি থলিতে নীল বল আছে 12টি, সাদা বল 16টি এবং কালো বল আছে 20টি। তো এইভাবে একটা বল নেওয়া হলো। তো এই জায়গাতে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল কত? এখানে দেখো 12, তারপর 16 এবং 20, তিনটা যোগ করলে সমগ্র সম্ভাব্য ফলাফল বের হবে। 20 আর 12 যোগ করলে 32, 32 আর 16 যোগ করলে কত? 32 আর 16 যোগ করলে 48, তাহলে 48 হবে। 48 কি সমগ্র সম্ভাব্য ফলাফল? 48। আর বলছে কি বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? তার মানে কি নীল উপরে 12 হবে। নীলের কথা বলছে, বিধায় কি অনুকূল ফলাফল 12। এখন 12 আর 48 কাটাকাটি করলে 1/4। দেখো তো 1/4 আছে কিনা। এই যে 1/4। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? 3 নম্বরে বলছে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। এটাও প্রায় একই রকম। আগে সাদা হওয়ার সম্ভাবনা বের করো। সাদা হওয়ার সম্ভাবনা হলো 16/48। তো 16কে কত দিয়ে গুণ করলে 48 হয় সেটা কি আমরা জানি? দেখি। 3 6 18 8 হাতে 1 48। 16কে 3 দিয়ে ভাগ করলে 48, 1/3, 1/3। তাহলে এটা বল সাদা হওয়ার সম্ভাবনা। তো সাদা হওয়ার সম্ভাবনা নয়, সাদা না হওয়ার সম্ভাবনা। তার মানে 1 থেকে 1/3 বাদ দিতে হবে। বাদ দিলে কত হয়? 3 মাইনাস 1, 2/3। দেখো, এটাই হলো অ্যান্সার, 2/3। তারপর বলছে কি একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো। কয়বার নিক্ষেপ করা হয়েছে? 3 বার। স্বাভাবিক বিষয়। কতদিনে আমরা শিখছিলাম মুদ্রা। এই যে মুদ্রাকে একবার নিক্ষেপ করা হলো, হেড টেল। 2বার হেড টেল। আরেকবার, এখানে 2বার হলো। এইটাকে আরো একবার নিক্ষেপ করা হয়েছে, মোট 3বার। হেড টেল, হেড টেল, আবার হেড, আবার টেল। তো এখানে মোট মিলে আমাদের কয়টা হলো ঘটনা ঘটছে? 1 2 3 4 5 6 7 এবং 8, 8টা ঘটনা ঘটছে। তো এখানে টি অপেক্ষা অধিক পারে এই যাওয়ার সম্ভাবনা কত? প্রথমত আমরা এখানে নমুনা ক্ষেত্রটা দেখি। ট্রিপল এইচ, এইচ এইচ টি, এইচ টি এইচ, এইচ টি টি, টি এইচ এইচ, টি এইচ টি, টি টি এইচ, টি টি টি। তাহলে এখানে সব মিলে 8টা ঘটনা ঘটলো। টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত? তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত? মানে টি থেকে এইচ বেশি আসবে।
টি থেকে এইচ কোথায় বেশি আছে? এই যে একটা, দুইটা, তিনটা, তারপর কোথায় আর আছে? আর কিন্তু মনে হয় নাই আর। এক, দুই, তিন। তারপর টি অপেক্ষা এইচ, এই একটা এখানে। তার মানে কি 1 2 3 4। মূল কথা, টি এর থেকে এইচ এর পরিমাণ বেশি হতে হবে। টি অপেক্ষা এইচ, এখানে দেখো এখানে কিন্তু টি নেই, সেহেতু এটাও ধরতে হবে। এটা, এটা, এটা আর এটা মোট মিলে 4টা। যদি হিসাব করা হয় তাহলে কত হয়? 4/8 করলে আসে কত? হাফ। আছে হাফ, এই যে হাফ। তারপর কি বলছে যে শূন্যবার টি আসার সম্ভাবনা কত? শূন্যবার টি, টি যদি শূন্যবার হয় তাহলে কি হচ্ছে? স্বাভাবিক বিষয় যে তোমার এখানে এইচ আছে কয়টা? ট্রিপল এইচ আছে একটা, এখানে কিন্তু একটাও টি নাই, একটাও কিন্তু টি এখানে নাই। যদি না থাকে তাহলে কি হবে? 1/8 হবে। এই যে 1/8। দুইটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে বলছে বড় জোর এইচ পাওয়ার সম্ভাবনা কত? দুইটা মুদ্রা নিক্ষেপ করতেছি, তাহলে কি এটা কাটা যাবে? গেল কাটা। কাটা গেলে কি হচ্ছে? নমুনা ক্ষেত্র কি হবে? এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। বলছে বড় জোর এইচ পাওয়ার সম্ভাবনা। আর গতদিন আমরা বড় জোর আর কমপক্ষের উপরে একটু ধারণা নিয়েছিলাম। যদি বড় জোর হিসাব করা হয় তাহলে এখানে এইচ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। বড় জোরের কথা বলছে, তার মানে এটা হবে 3/4। 3/4 মানে 0.75 বোঝা যাচ্ছে, তার মানে এটা ঠিক। তারপর বলছে কমপক্ষে এইচ পাওয়ার সম্ভাবনা। কমপক্ষে, কমপক্ষে দেখো এইচ আছে কয়টা? কমপক্ষে এইচ আছে কিন্তু তিনটাই। একটা, দুইটা, তিনটা, এখানে কিন্তু এইচ নাই, এইচ কিন্তু নাই। সেক্ষেত্রেও কি সম্ভাবনা 3/4, তার মানে 0.75। এটা হচ্ছে। তৃতীয়তে কি বলছে যে এইচ এইচ একটি নমুনা বিন্দু। এটার বলতে হয় এটা কিন্তু নমুনা বিন্দু, তার মানে খ নাম্বার হলো অ্যান্সার। এই নিয়ে আমরা এখানকার এমসিকিউ গুলো শেষ করলাম। এখন আসি ম্যাথে। 7 নম্বরে বলছে কি 30টা টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। তার মানে কি 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক সংখ্যা দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিটে দৈবভাবে নেওয়া হলো। টিকিটটির ক্রমিক নম্বর ক নাম্বার জোড় সংখ্যা। প্রথমত আমরা লিখে নিব অনুকূল ফলাফল। ওইখানে অনুকূল ফলাফল না, লিখব সমগ্র সম্ভাব্য ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 30। কারণ কি 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। জোড় সংখ্যা, টিকিটের ক্রমিক সংখ্যা অনুযায়ী জোড় সংখ্যাগুলো কি কি সেটা কি আমরা বলতে পারি? অবশ্যই বলতে পারি। এখানে 1 থেকে 30-এর মধ্যে জোড় সংখ্যা 15টি। ঠিক আছে, 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা কয়টি? 15টি। 15টা যদি জোড় সংখ্যা হয়ে থাকে, এখন আসি সম্ভাবনা, তাহলে কি হবে? জোড় হবার সম্ভাবনা কত হবে? উপরে 15, নিচে 30, যদি ভাগ করো 1/2। এই হলো ক নাম্বারের অ্যান্সার। খ নাম্বারে কি বলছে? 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি সেটা আগে লিখবা। 4 দ্বারা বিভাজ্য, 4-এর ঘরের নামতা লিখলেই হয়ে যায়। 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। এরপর কিন্তু আর যাচ্ছে না, কারণ 1 থেকে 30 পর্যন্ত বলছে। যদি যায় তাহলে দেখো 4 দ্বারা বিভাজ্য এর সম্ভাবনা, 4 দ্বারা
হবার সম্ভাবনা কত হবে? তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7। তাহলে 7 ডিভাইডেড বাই কত? 30। এই হলো অ্যান্সার। গেল। এখন বলছে কি 4-এর চেয়ে ছোট। 4-এর চেয়ে ছোট সংখ্যা কি কি? 4 থেকে ছোট সংখ্যা বোঝা যাচ্ছে 1 2 3। তাহলে কয়টা সংখ্যা আছে? 3টা। 4 থেকে ছোট সংখ্যার সম্ভাবনা কত হবে? 3 ডিভাইডেড বাই 30। তার মানে 1 ডিভাইডেড বাই 10। এই নিয়ে ক নাম্বারও শেষ হলো। এখন বলছে কি 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করো। এটা আমরা মিশাই দেব। এটুকু বুঝলে ক নাম্বারটা দেখি কি বলছে। বলছে 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা। তো 22-এর চেয়ে বড় সংখ্যাগুলো কি কি? কত? 22-এর চেয়ে বড় 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তো এখানে সংখ্যাগুলো কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8। এটা কি অনুকূল ফলাফল? পি অফ 22-এর চেয়ে বড় অনুকূল ফলাফল বা সমগ্র সম্ভব ফলাফল। অনুকূল ফলাফল কয়টা? 1 2 3 4 5 6 7 8। 8 ডিভাইডেড বাই 30। 2 দিয়ে ভাঙালে 4 ডিভাইডেড বাই 15। এই হলো অ্যান্সার। তারপর আসি 8 নাম্বার। বলছে কোনো একটা লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে। রহিম 15টি টিকিট কিনেছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? খুবই সহজ। চলো এটা মিশাই দিই, দিয়ে আমরা ওটা সলভ করে ফেলি। দেখো এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 570। 570। তারপরে কি বলছে? তোমার অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল এখানে কত? 15। ঠিক আছে। তাহলে সম্ভাবনা কিসের সম্ভাবনা? রহিমের প্রথম পুরস্কার। তাহলে কত হবে? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই কি? সমগ্র সম্ভাব্য ফলাফল। তোমরা এইভাবে সূত্র দিয়ে করে ফেলবা। সম্ভাব্য, আচ্ছা যাই হোক, আমি ওইভাবে লিখলাম। অনুকূল ফলাফল 15, এখানে 570। যদি তোমরা একটু ভাগ করো তাহলে দেখবা 15 দিয়ে কিন্তু এটা ভাগ যায়। যদি ভাগ যায় তাহলে কত আসে? 1 ডিভাইডেড বাই 38 আসে। 1 ডিভাইডেড বাই 38। এই হলো অ্যান্সার। এই নিয়ে আমরা 8 নাম্বারও শেষ করলাম। 9 নাম্বার অঙ্কে তোমার বলছে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? একটা ছক্কা যখন নিক্ষেপ করা হয় তখন এর সমগ্র সম্ভাব্য ফলাফল আসে কত? 6টা। কি কি? চলো দেখে নেই। একটি ছক্কা নিক্ষেপে সমগ্র মান কি কি? 1 2 3 4 5 6। ঠিক আছে।
এখন তোমার বলছে কি জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তে করবা কি, আগে লিখবা যে এদের মধ্যে জোড় সংখ্যা অথবা কি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি আছে, এই দুইটা মিলে বলছে কিন্তু জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য ওঠার সংখ্যাগুলা কি কি হচ্ছে, 2 আছে, 3 হবে, 4 হবে এবং 6 হবে। বোঝা গেল কেমনে। প্রথমত জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকতেই হবে 2, 4, 6, 3 দ্বারা বিভাজ্য কি কি, 3 আর 6। এই যে দেখো যতগুলা থাকুক মানে সবগুলোর সাথে সম্পর্ক অথবা যখন থাকে সম্পর্ক থাকে নিজেদের মধ্যে, তাহলে 2, 3, 4 আর 6, তাহলে এখানে কয়টা হলো, 4টা সংখ্যা হলো। এখানে তাহলে এখানে ছিল সমগ্র মান 6টা আর এখানে অনুকূল মান পেলাম 4টা। তাহলে সম্ভাবনা কত হবে, সম্ভাবনা পি লিখবা অনুকূল মান ডিভাইডেড বাই সমগ্র মান। অনুকূল মান কত ছিল 4, সমগ্র মান 6, তাহলে যদি কাটাকাটি করো কত আসে 2/3। এই হলো অ্যান্সার। 9 নাম্বার শেষ। 10 নাম্বার কি বলছে, কোনো একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 155টি শিশু, স্বাভাবিক ওজনের 386টি শিশু এবং বেশি ওজনের 98টি শিশু জন্ম নেয়। এখান হতে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে এর সম্ভাবনা কত। চলো দেখে নিই কিভাবে করতে হয়। 10 নাম্বার, প্রথমত আমরা বের করবো কি সমগ্র মান বা সমগ্র সম্ভাব্য ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল কত হবে, দেখো 155, তার সাথে 386, তার সাথে আছে 98, সবগুলো যোগ করে দিবা। যোগ করলে কত হয়, ক্যালকুলেটর ইউজ করে অবশ্যই যোগ করবা। 155 যোগ 386 যোগ 98 যোগ করলে আসে 639। 639। তারপর বলছে কি যে দৈবভাবে নির্বাচন করা হলে শিশুর ওজন বেশি। বেশি ওজনের শিশু কয়টি আছে, এই দেখো বেশি ওজনের শিশু আছে 98টি। বেশি ওজনের শিশু 98, ঠিক আছে 98। তাহলে পি অফ বেশি ওজনের শিশু এটা হবে 98 ডিভাইডেড বাই 639। যদি একবারে হিসাব করে ফেলি তাহলে একদম ছোট করা যাচ্ছে না, এটাই অ্যান্সার। ঠিক আছে। 11 নাম্বার দেখো, কোন একটি ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন অনুযায়ী নিম্নভাবে শ্রেণীকৃত করা যায়। ব্যবস্থাপনায় 157, পরিদর্শক হিসেবে 52 জন, উৎপাদন কাজে ব্যবহার হচ্ছে কতজন, 1473 জন, অফিসিয়াল কাজে 215 জন। এখন তোমার আমরা এটা মিশা দিই, মিশে দিলে বলছে কি, বলছে যে একজনকে দৈবভাবে নির্বাচন করা হচ্ছে, একজনকে দৈবভাবে নির্বাচন করা হচ্ছে, ব্যবস্থাপনায় নিয়োজিত এর সম্ভাবনা কত। প্রথমত আমরা বের করব কি 11 নাম্বারটাও দিয়ে লিখবা যে সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল কত হবে 157, মানে যতগুলো আছে সবগুলো যোগ করে দিবা। 52, 1473 যোগ 215, সবগুলো যোগ করো। তাহলে আমরা ক্যালকুলেটরের মানটা বসাই, 157, 52, 1473, 215।
যোগ করলে হয় 1897। 1800। প্রশ্নে বলছে যে ব্যবস্থাপনায় নিয়োজিত সম্ভাবনা কত। তো প্রথমে দিবা ব্যবস্থাপনায় আছে কতজন, ব্যবস্থাপনায় আছে 157 জন। 157 জন। তাহলে কি পি অফ ব্যবস্থাপনা কি হবে 157 ডিভাইডেড বাই 1897। এই হলো অ্যান্সার। খ নাম্বারে কি বলছে দেখো, বলছে ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত। অথবা বলছে কিছুই না, যোগ করে দিবা। অথবা বললেই কি যোগ করে দিবা। এই টাইপের অঙ্কতে অথবা থাকলে যোগ করে দিবা। ব্যবস্থাপনা, দেখো কিভাবে যোগ করো, ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে থাকে। উৎপাদন কাজে কিভাবে থাকবে, দেখো ব্যবস্থাপনায় ছিল কতজন 157, আর উৎপাদন কাজে ছিল কত 1473 এতজন। হিসাব করো, যদি হিসাব করো তাহলে কত আসে 157 যোগ 1473 করলে আসে 1630। কত আসতেছে 1630। আচ্ছা, পি অফ ব্যবস্থাপনা অথবা উৎপাদন করলে কত আসবে 1630 ডিভাইডেড বাই 1897। এইটা হলো দ্বিতীয়টার অ্যান্সার। এখন আসে তৃতীয়টা, বলছে কি উৎপাদন কাজে নিয়োজিত নয়। আগে তাহলে কি বের করতে হবে, উৎপাদন কাজে নিয়োজিত যারা আছে সেটা বের করতে হবে। চলো বের করে ফেলি, এটাকে মিশিয়ে দিই। আচ্ছা, গ নাম্বারে যাই। বলছে কি উৎপাদন কাজে নিয়োজিত নয়। উৎপাদন কাজে নিয়োজিত কতজন, উৎপাদন কাজে নিয়োজিত আছে কতজন 1473, তাই তো। এখন পি অফ উৎপাদন কাজ কত হবে 1473 ডিভাইডেড বাই 1897। কারণ কি এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা কত পাইছি 1897 পাইছিলাম না। আর এখানে উৎপাদন কাজে যারা নিয়োজিত আছে কতজন আছে 1473 জন আছে। 1473। এখন বলছে কি উৎপাদন কাজে নিয়োজিত নয়, নিয়োজিত নয়। তাহলে কি করতে হবে, সবচেয়ে বড় সংখ্যা কত, আমরা বলছিলাম যে সম্ভাবনার সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, সম্ভাবনার সবচেয়ে বড় সংখ্যা হলো 1। তো উৎপাদন কাজে নিয়োজিত না, কি হবে 1 মাইনাস 1473 ডিভাইডেড বাই 1897। হিসাব করো 1897 লসাগু করলে দেখো এটা 1 দিয়ে ভাগ করলে 1897 থাকে। 1897কে 1 দিয়ে গুণ করলে উপরে এটাই চলে আসবে 1473। তাহলে একদম যদি বিয়োগ করে ফেলো তাহলে কত আসে, সোজা হিসাব 424 ডিভাইডেড বাই 1897। এই হলো তোমাদের অ্যান্সার। 11 নম্বরও কিন্তু শেষ হয়ে গেল দেখতে দেখতে, 9, 10, 11 কমপ্লিট। এরপর বলছে কি 12 নম্বর অঙ্ক। যাই হোক 12 নম্বর দেখি। 12 নম্বরে বলছে যে 2000 লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার। দেখো প্রশ্নে কিন্তু তোমার মানে সমগ্র সম্ভাব্য ফলাফল দিয়েই দিছে। আমরা লিখবো কি সমগ্র সম্ভাব্য ফলাফল কত 2000, কত 2000। ঠিক আছে, এখন বলছে কি
যে 1 বছরে নিম্নলিখিত সংখ্যক বার ট্রাফিক আইন ভঙ্গ করে। আচ্ছা, করলো। দেখো, আইন ভঙ্গ করছে 0 বার, কতজন? 1910 জন। একবার আইন ভঙ্গ করছে 46 জন, 2 বার করছে 18 জন, 3 বার করছে 12 জন, 4 বার করছে 9 জন, 4-এর অধিকবার করছে কতজন? 5 জন। প্রশ্নে বলছে একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটির একবার আইন ভঙ্গ হওয়ার সম্ভাবনা কত? তাহলে একবার আইন ভঙ্গ করছে কতজন? একবার আইন ভঙ্গ করে কয়জন? 46 জন, তাই না? 46 জন। আচ্ছা, তাহলে পি অফ একবার আইন ভঙ্গ 46/2000। যদি ভাঙাও, মানে একদম ভাঙালে 2 দিয়ে ভাঙালে আসে উপরে 23, নিচে আসে 1000। এর থেকে বেশি লেখার দরকার নেই। এটা ক নাম্বার গেল। খ নাম্বারে কি বলছে দেখো, বলছে যে ড্রাইভারটি 4-এর অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? 4-এর অধিকবার, 4-এর অধিকবার ভঙ্গ করে। কয়জন ভঙ্গ করছে? 5 জন না? 5 জন প্রশ্নে দেওয়া আছে, এই যে দেখো 5 জন। তাহলে 4-এর অধিকবার ভঙ্গ করলো 5 জন। পি অফ 4-এর অধিকবার, তাহলে কত হবে? 5/2000। যদি কাটো দাও, এখানে উপরে 1 আসবে, এখানে আসবে কত? 400। 1/400। এই হলো অ্যান্সার। তোমরা যখন অঙ্ক করবা তখন এখানে সূত্রগুলো লিখবা, ঠিক আছে? আমি লিখলাম না, তোমরা লিখবা। তারপর দেখো 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে কি বলছে? একটা মুদ্রা ও একটি ছক্কার প্রবাবিলিটি ট্রি তৈরি করো। খুবই সহজ, চিন্তার কোনো কারণ নেই। চলো কেমনে করা লাগে দেখে নি। 13, দেখো প্রথমে কি বলছে? একটা মুদ্রা। কি বলছে? মুদ্রা। এই যে মুদ্রা, দেখছো? মুদ্রার কয়টা মাথা? 2টা মাথা না? একটা হেড আর একটা কি? টেল। সুন্দর করে এখানে হেড লিখবা, এখানে টেল লিখবা। এখন বলছে কি, এর সাথে তোমরা কিন্তু একটা ছক্কা নিক্ষেপ করছো। একটা ছক্কাত কয়টা ঘর থাকে? 6টা ঘর থাকে। 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, কিভাবে? এখানে 1, 2, 3, 4, 5, 6। সুন্দর করে লিখবা, এখানে বক্স বক্স করবা। বক্সগুলো জানি একবারে নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে, কোনোটা যেন বেশিও বড় না হয়, কোনোটা যেন ছোট না হয়। এই যে 2, 3, 4, 5, 6। তোমরা সুন্দর করে আঁকায় নিবা। দেখো এখানে কি হবে? 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6। দেখো আমাদের কিন্তু প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা কমপ্লিট। তোমরা উপরে সুন্দর করে লিখবা একটি মুদ্রা, যেহেতু মুদ্রা আগে ওই জন্য মুদ্রাই লিখতে হয়েছে, ও একটি ছক্কার প্রবাবিলিটি ট্রি নিম্নরূপ। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তারপর বলছে কি, প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিচের ছকটি পূরণ করো। আমরা পরবর্তী পেজে যাই। আচ্ছা, বলছে কি একবার মুদ্রা নিক্ষেপ। তাহলে চলো দেখে নেই, একবার যদি নিক্ষেপ করা হয়,
একবার নিক্ষেপ। কি নিক্ষেপ? মুদ্রা। মুদ্রা যদি একবার নিক্ষেপ করো তাহলে কি কি আসে? হেড আসে এবং টেল আসে, তাই আসে না? তো একবার যদি মুদ্রা নিক্ষেপ করা হয়, বলছে পি অফ টেল, স্বাভাবিক বিষয়। পি অফ টেল, এখানে ঘটনা ঘটছে কয়টা? ঘটনা দুইটা। টেল চাইছে কয়টা? একটা। টেল কয়টা চাইছে? একটা আছে না? স্বাভাবিক বিষয়, হাফ হবে অ্যান্সার। এটার অ্যান্সার কি হবে? হাফ। তারপর বলছে কি দুইবার নিক্ষেপ। দুইবার যদি নিক্ষেপ করো, আমরা এগুলো মিশাই দিই। দুইবার নিক্ষেপ করলে কি হয়? এই যে হেড, এই যে টেল, আবার হেড, আবার টেল। একটু নমুনা ক্ষেত্রের দিকে দেখো, এটা হবে এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। তাহলে তোমাদের প্রশ্ন বলছে কি ওয়ান এইচ, তার মানে কি একবার এইচ থাকতে হবে। একবার এইচ, ওয়ান এইচ, বা একবার এইচ আছে দুইটি, ঠিক আছে, দুইটি আছে। আর মোট নমুনা বিন্দু চারটি। নমুনা বিন্দু চারটি। আমরা জানি নমুনা বিন্দু কি? সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে প্রথম অংশে কি বলছে? পি অফ ওয়ান এইচ, তার মানে 2/4, অ্যান্সার হবে হাফ। তারপর কি বলছে? পি অফ এইচ টি। দেখো তো এখানে এইচ টি কয়টা আছে? একটা আছে না? তাহলে 1/4। এই হলো 2 এর অ্যান্সার। তাহলে এটাও শেষ, এটাও শেষ। তারপর 3বার মধ্যে নিক্ষেপ করছি, এটা অ্যান্সার হবে কত? এটা হাফ, এটা হবে 1/4। আচ্ছা, এখন আসি। মুদ্রা করলাম কি? 3বার নিক্ষেপ করলাম। 3বার নিক্ষেপে কি হচ্ছে? এই এইচ, এই যে টি, আবার এইচ, আবার টি, এখানেও এইচ, এখানেও টি, আবার এইচ, আবার টি। তাহলে হয়ে গেলে কি হয়? নমুনা বিন্দুগুলো আমরা তৈরি করে নিই। এটা সরি, একবার না 3বার নিক্ষেপ, এর আগেও তাই, এটা সংশোধন করে নিও। 3বার নিক্ষেপে কি হচ্ছে? তাহলে নমুনা বিন্দুগুলো আগে সাজায় নিই। এইচ এইচ এইচ, এইচ এইচ টি, এইচ টি এইচ, এইচ টি টি, টি এইচ এইচ, টি এইচ টি, টি টি এইচ, টি টি টি। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8, 8টা হলো। এটা নমুনা ক্ষেত্র, ঠিক আছে? নমুনা ক্ষেত্র, ঠিক আছে, করলাম। তো এখানে বলছে কি 3বার মুদ্রা নিক্ষেপ। 3বার মুদ্রা নিক্ষেপ করলে কি হচ্ছে? এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 8, তাই না? এই যে 1 2 3 4 5 6 7 8টা। এবং 2বার নিক্ষেপে কত ছিল? 4। একবার নিক্ষেপে 2। আচ্ছা, যাই হোক। পি অফ, দেখো, পি অফ এইচ এইচ টি, তার মানে কি এইচ এইচ টি কয়টা আছে? একটা আছে। এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল 8, আর এইচ এইচ টি আছে একবার। তাহলে প্রথমটার অ্যান্সার আসবে কত? 1/8 গেল। তারপর কি বলছে? পি অফ 2h, তার মানে কি দুইটা এইচ আছে, দুইটা করে এইচ আছে। দুইটার কমও না বেশিও না, দুইটা করেই থাকতে হবে। যদি দুইটা করে থাকে তাহলে কত হবে? দেখো তো, এই যে এটা মিশিয়ে দিই। এই যে 1 2 3, কটা আছে? 3টা। তাহলে পি অফ কত? 2h, উপরে 3 নিচে 8, তাহলে 3/8। বোঝা গেল? আশা করি এটুকু বুঝতে পারছো। তারপর আসি সৃজনশীলে। এখন তোমাদের বইয়ে আছে 4টা সৃজনশীল। দেখো, আমরা এই টাইপের অঙ্ক সেদিন বেসিকেও করছি। তাহলে 15 নাম্বার অঙ্ক। 15-র ক নাম্বার কি বলছে দেখি। বলছে কোনো একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা 2/7, প্রবাবিলিটি ট্রি ব্যবহার করো। আচ্ছা, আগে প্রবাবিলিটি ট্রিটা আগে আমরা কি করছি? ঢাকায় গেছি, ঠিক আছে?
ঢাকা থেকে কই গেছি, ঢাকা থেকে রাজশাহী গেছি, আমরা এটা ইংলিশে লিখলাম। বোঝার সুবিধার্থে তোমরা বাংলাতে লিখবা সুন্দর করে, বক্স করে আঁকাবা। তো বলছে কি ট্রেনে যায়, কিসে যায়, ট্রেনে যায়। এখানে লিখবো ট্রেন, এখানে লিখবো ট্রেন নয় বা না। আচ্ছা, গেছে কতটুকুতে, 5/9 গেছে। যদি না যায় তাহলে কি হয়, 1 - 5/9 করো, তাহলে 9, এটা হবে 4/9, তাহলে কত, 4/9। রাজশাহী থেকে আবার কয়ে গেছে দিনাজপুর, হয়ে গেল দিনাজপুর, 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 এখানেও লিখবো। এগুলো দাগাই দিই, সুন্দর করে বক্স করি, তোমরাও সুন্দর করে বক্স করবা। সম্ভাবনার অঙ্কটা বক্সটাই মেইন, যত সুন্দর হবে তত অঙ্ক দেখতে ভালো লাগবে। তো দিনাজপুরে যাওয়ার সময় কি বলছে, বাসে যায়, একটা বাস, বাসে না, আবার বাস, বাসে না, এই দিক বাম পাশেরটা বাসে, ডান পাশেরটা বাসে নয়। তাহলে বাসে গেল কতটুকু, 2/7, তাহলে 1 - 2/7 বের করো, যেটা বিয়োগ করলে আসবে কি, সেটা হচ্ছে বাসে নয়, 5/7, তাহলে 5/7। সেম প্রসেস এখানেও, একই জিনিস। দেখো তোমার প্রশ্নে বলছে কি, লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। তো কি করব, প্রথমত রাজশাহী ট্রেনে নয়, ক নাম্বার লিখবো, লিখবো রাজশাহী, ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা, কি করব, দুইটা গুণ করে দেব। কি করব, দুইটা গুণ করে দেব। কি ছিল, প্রথমত ছিল ট্রেনের নয়, ট্রেনের নয় তাহলে কত, 4/9, কোন রাজশাহী হতে দিনাজপুর, তাহলে কত হচ্ছে, বাসে যাওয়ার সম্ভাবনা 2/7, তাহলে গুণ করলে কত হয়, 7×9 = 63, 4×2 = 8, 8/63, এই হলো অ্যান্সার। খ নম্বরে কি বলছে, লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা কত। সুন্দর করে লিখে নিব, লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা। যখন এই টাইপের অঙ্ক থাকবে, দুটা একসাথে আছে, তখন কি করবা, গুণ করে দিবা। আগেরটায় আমরা যোগ করছিলাম, কেন করছিলাম, আগেরটার হিসাব ছিল আলাদা। এখানে দেখো আগে ছিল হচ্ছে অথবা, অথবা থাকলে যোগ করা লাগে, আর যখন বলবে এবং, এবং থাকলে গুণ করতে হবে। তাহলে ট্রেনে যাচ্ছে, রাজশাহীতে ট্রেনে যাচ্ছে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, 5/9, আর দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা 5/7, গুণ করে দিলে 5×5 = 25, উপরে আর নিচে 7×9 = 63, 25/63। এই নিয়ে আমরা 15 নম্বর অঙ্কটাও শেষ করে ফেললাম। তারপর বলছে কি দেখো 16 নম্বর অঙ্ক, এটা আমি মিশাই দিলাম। যারা উইক স্টুডেন্ট তাদের জন্য আমাদের এই ক্লাস,
যারা অত্যাধিক ব্রিলিয়েন্ট তোমরাও দেখতে পারো, কোনো সমস্যা নেই। যাদের বেসিক একদম দুর্বল তাদের জন্য এই ভিডিওটা বেশি কাজে দিবে। একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা 3/7, আর প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। আচ্ছা, লোকটির চট্টগ্রাম হতে কক্সবাজার যাওয়ার সম্ভাবনা 2/5, গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7। দেখো এখানে কিন্তু লোকটা ট্রেনেও যাইতে পারে, বাসেও যেতে পারে, আবার প্লেনেও যেতে পারে। আচ্ছা, ঢাকা, প্রথম জায়গা হলো ঢাকা। ঢাকা থেকে লোকটা 3 ভাবে যেতে পারে। কয়ভাবে যেতে পারে? 3 ভাবে। প্রথমত বলছে কি ট্রেন, ঠিক আছে? কোথায় যাচ্ছে? ট্রেন, চট্টগ্রাম ট্রেন, চট্টগ্রাম বাস। আবার কি বলছে? চট্টগ্রাম গাড়ি। ঠিক আছে, তিনটা এখন আমি সুন্দর করে বক্স করে দেবো। বক্স করা শেষ, মানগুলো দেখো বসাই দিই। একটাতে আছে 2/9, 3/7, আরেকটা কত? 1/9। এখন বলছে কি এ আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে। কক্সবাজার বাসে যায় অথবা গাড়িতে যায়। বাসে যায় অথবা কিসে যায়? গাড়িতে যায়। কক্সবাজার বাস, গাড়ি, এইভাবে আমরা সাজাই। এখানে একটু আটো হয়ে যাবে, নো প্রবলেম। বুঝতে না পারলে আমাকে জানাবা। আবার কক্সেস বাজার বাস, কক্সেস বাজার গাড়ি। সুন্দর করে বক্স করে দিলাম। এই যে দেখো, এই তো হয়ে গেল। এখন দেখবা যে মানগুলো কি কি আছে। বলছে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, আর গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7। সেম এখানেও তাই, এইখানেও তাই। আবার 2/5, এখানে 3/7। ওকে, গেল। এখন তোমার প্রশ্নে বলছে কি দেখো, বলছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে। আচ্ছা, আমরা প্রবাবিলিটি ট্রি আঁকাইছি, এটা বুঝতে কারো কোনো অসুবিধা নাই। আচ্ছা, ব্যবহার করে লোকটির চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। তাহলে কি পি অফ চট্টগ্রাম কিসে? ট্রেন ও কক্সবাজার বাস, তাহলে কত হচ্ছে? স্বাভাবিক বিষয়। কি বলছিলাম? ও থাকলে কিংবা এবং থাকলে গুণ করতে হয়। কি করতে হয়? গুণ করতে হয়। ও এবং থাকলে গুণ, অথবা থাকলে যোগ। কোথায়? অবশ্যই প্রশ্নে। খুবই বোঝার একটা ব্যাপার। তো চট্টগ্রাম ট্রেনে যাওয়াই হচ্ছে 2/9, আর বাসে যায় কক্সবাজার বাসে যাচ্ছে 2/5। দুটা গুণ করে দাও, 4/5, 4/45, এই হলো অ্যান্সার। আচ্ছা, এই নিয়ে আমাদের 16 নম্বরও কমপ্লিট। এখন আসি 17 নম্বরে। একটি 2 টাকার মুদ্রা 4বার নিক্ষেপ করা হলো, এটা আমরা মিশাই দিই। বলছে কি একটি 2 টাকার মুদ্রা 4বার নিক্ষেপ করা হলো। এর শাপলার পিঠকে এল এবং প্রাথমিক শিক্ষার শিশুর পিঠকে সি বিবেচনা করা হলো।
ক নম্বর বলছে যদি মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয় তবে এল আসার সম্ভাবনা এবং একটি সি না আসার সম্ভাবনা কত। তো প্রথমত বুঝতে হবে কি 2 বার নিক্ষেপ করছি, 2 বার যদি নিক্ষেপ করা হয় তাহলে কি হয়, এই যে মুদ্রা প্রথমবার নিক্ষেপ করি এল সি, দ্বিতীয়বার নিক্ষেপ করি এল সি, আবার এল, আবার সি। তাহলে নমুনা ক্ষেত্র সেকেন্ড ব্র্যাকেট এল 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 সি, সি এল সি সি। বলছে যে এল আসার সম্ভাবনা এবং সি না আসার সম্ভাবনা। এখানে নমুনা বিন্দু কয়টি, 4টি। এখানে নমুনা বিন্দু আছে 4টি। তাহলে বলছি কি একটি এল আসে, এখানে একটি এল আসে কয়টা, এই যে একটা দুইটা, একটি এল আসে দুইটি, সে দুইটা কি কি, এল সি সিএল। তাহলে একটি এল আসার সম্ভাবনা স্বাভাবিক বিষয়, একটি এল আসার সম্ভাবনা কত হবে, 2/4 মানে হাফ। আবার কি বলছে, সি, সি আসার সম্ভাবনা, একটি সি আছে কোথায়, এটা দেখো এখানে আছে, এখানে আছে, 2 জায়গাতেই আছে কিন্তু সি, এই যে এখানে, এই যে এখানে। একটি সি আসার সম্ভাবনা কত হবে, এটাও 2/4 মানে হাফ হবে। ক নাম্বার কমপ্লিট। ও সরি, এখানে সি না আসার সম্ভাবনা, যাই হোক সি আসার সম্ভাবনা ছিল, একটি সি না আসার সম্ভাবনা। তাই না আসলে কি হয়, 1 - হাফ হবে, না 1 থেকে এটা বিয়োগ দিতে হবে, দিলে হাফ। এই না হয়ে গেল ক নাম্বার শেষ। তারপর বলছি কি সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্রটি আঁকাও। মানে এটাকে 4 বার নিক্ষেপ করা হয়েছে, আমরা এটাকে মিশাই দিই, খ নাম্বারটা একটু বড় হবে, সমস্যা নাই। খ নাম্বার খুবই সহজ, চলো আমরা দেখে দিই। এখন কথা হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখি যে সবখানেই 2^n, যখন মুদ্রার কথা বলবে 2^n সাপোর্ট করবে। তো এখানে 4 বার নিক্ষেপ করা হয়েছে, ঘর আসবে কয়টা, অবশ্যই 16টা ঘর আসবে। তো আমরা এখানে 16টা ঘরই আঁকাবো, তোমরা সুন্দর করে আঁকায় নিবা। আমি এখান থেকে আঁকাচ্ছি। 3টা হলো, এরকম করে আমি আঁকাতে থাকবো। 5 9 10 11 12। আচ্ছা এখানে মানে মেন কথা বেশি ছোট হয়ে গেছে, মানে জায়গাটা খুব বেশি শর্ট হয়ে গেছে, এটা মিশিয়ে দিই। আমরা একবারে ছোট করে আঁকাই নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16, এটা 16টা ঘর হয়ে গেছে। রান করবো কি, এটার অর্ধেক অর্ধেকে যাবো, একটা
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখন এই 8টার অর্ধেক 1, 2, 3, 4 গেল। এখন এই 4টার অর্ধেক করো 1, এখানে একটা হবে, লিখবা মুদ্রা। ঠিক আছে, মুদ্রা লেখার পর করবা কি, এই যে এইভাবে টানে দিবা, সুন্দর করে টানে। এখানে কি হবে, এল সি, সুন্দর করে লিখবো এল সি, এল সি, এল সি, এল সি, এল সি, এল সি, এখানে এল, এখানে সি, এখানেও এল, এখানেও সি, আবার এল সি, এইভাবে সাজায় নিব। যাই হোক, এখন এগুলা মিলাই দিই। এই যে আমাদের নমুনা ক্ষেত্রর প্রবাবিলিটি ট্রি তৈরি হয়ে গেল। প্রশ্নে বলছে যে নমুনা ক্ষেত্রটি লিখো। এখন আমরা নমুনা ক্ষেত্র লিখব। দেখো, আঁকানো শেষ। এল 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 সি, এল এল সি এল, তারপরে কি এল এল সি সি, তারপর কি এল সি এল 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 সি এল সি, তারপরে কি এই যে এল সি সি এল, এল সি সি এল, এল সি সি সি, এল সি সি সি, তাহলে সুন্দরভাবে লিখবা। তারপর কি সি এল এল এল, সি এল এল সি, তারপর কি সি এল সি এল, তারপর সি এল সি সি, সি সি এল এল, সরি সি সি এল এল, সি সি এল সি, তারপরে সি 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 এল সি সি সি। এই নিয়ে কি হলো, নমুনা ক্ষেত্র তৈরি হয়ে গেল। খ নাম্বার কমপ্লিট। এখন আসি গ নাম্বার। গ নাম্বারে বলছে মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2n হয়। আমরা এখন এটা মিশাই দিলাম, এটা বোঝার কথা, এটা খুব ইজি ছিল, কিন্তু একটু টাইম লাগে চিত্র আঁকাতে। আচ্ছা, গ নাম্বারে যাই, বলছে এটা কি। আচ্ছা, প্রথমত যখন মুদ্রাটা একবার নিক্ষেপ করা হয়, এখানে লিখবো আমরা একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল কয়টা, 2টি।
তার মানে 2^1। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল হবে কয়টি? 4টি। ঠিক আছে, 4টি হলে 2^2। এখন কথা হচ্ছে সম্ভাব্য ফলাফল কেমনে কি? এই যে এলসি মনে আছে তো, এল এল এলসি, এল এল এলসি, সি এল সি সি। ঠিক আছে, কিভাবে একটি মুদ্রা 3বার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল ছিল কয়টি? 8টি। তাহলে 8টি মানে কি? 2^3। একটি মুদ্রা 4বার নিক্ষেপ করলে কয়টা হচ্ছে? 16টি। তার মানে 2^4। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে ভুলবশত ইংলিশও লিখছি, বাংলাও লিখছি, এটা ঠিক করে দিই। এখানে 3বার, এখানে হবে 8টি, এটা হবে 16। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে আমরা কিছু ডট ডট লিখবো, মানে এর ভিতরে কিছু একটা আছে। বোঝা গেল? একটি মুদ্রা n সংখ্যক বার নিক্ষেপ করলে হবে 2^n। এই নিয়ে হচ্ছে তোমাদের, মানে ফার্স্ট অফ অল তোমার প্রশ্নে বলছে n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা হয় 2^n বার। যতগুলা বের হবে সবগুলা 2 এর উপর পাওয়ার হবে। ঠিক আছে, লিখবা যা 2^n কে সমর্থন করে। আচ্ছা, এই নিয়ে 17 নাম্বার কমপ্লিট। এরপরে আসে 18 নাম্বার। 18 নাম্বারে কি বলছে? একটি ঝুড়িতে 8টি লাল, এটা মিশাই দিই, 18। ক নাম্বারটা দেখি, বলছে কি যে একটি ঝুড়িতে 8টি লাল, 10টি সাদা, 7টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো। সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করো। সমগ্র সম্ভাব্য ফলাফল কি? সবগুলোর যোগফল, তাই তো। লিখবা যে লাল মার্বেল 8টি, সাদা মার্বেল 10টি, কালো মার্বেল 7টি। অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল কত হবে? 8 যোগ 10 যোগ 7, 7 আর 8 যোগ করলে 15, 15 আর 10 যোগ করলে 25। এই নিয়ে ক নাম্বার গেল। খ নাম্বারে কি বলছে? মার্বেলটি, দেখো এই প্রশ্নের ভিতরেও 2টা প্রশ্ন দেওয়া আছে, লাল হওয়ার সম্ভাবনা। তো লাল মার্বেল আছে কয়টি? লাল আছে 8টি। তাহলে পি অফ রেড কত হবে? 8/25। এটা 1 নাম্বার গেল। 2 নাম্বারে কি বলছে? সাদা না হওয়ার সম্ভাবনা। সাদা আছে কয়টি? 10টি। পি অফ হোয়াইট 10/25। 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10, 5 5 25, 2/5। সাদা না হওয়ার প্রবাবিলিটি 1 - 2/5। ভাগ করলে এখানে দেখো লসাগু হচ্ছে, লসাগু করলে কত? এখানে 5 - 2, 3/5 গেল। এটা হলো সাদা না হওয়ার সম্ভাবনা। এখন বলছে দেখো তোমাদের বইয়ের লাস্ট এন্ড ফাইনাল অঙ্ক, বলছে যদি প্রতিস্থাপন না করা হয়, মার্বেলগুলো প্রতিস্থাপন না করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হলো, তাহলে সবগুলো সাদা মার্বেল হওয়ার সম্ভাবনা কত? কারণ কথা ছিল সাদা আছে কয়টা? পি অফ সাদা 10/25। আচ্ছা, বুঝলাম। সমগ্র সম্ভাব্য ফলাফল কত ছিল? 25।
সমগ্র সম্ভাব্য ফলাফল বা সমগ্র সম্ভাব্য মান 25। এখন কথা হচ্ছে কি, আমরা পরপর তুলে নিচ্ছি, পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হলো। কিভাবে? প্রতিস্থাপন না করে, প্রতিস্থাপন মানে মানে ওখানে না রেখে সরাই নিচ্ছি, বারবার সরাই নিচ্ছি, একের পর এক সরাই নিচ্ছি। তাহলে প্রথমটাকে ধরলাম কত, 10/25। এখন দেখো পরপর কয়টা নিয়েছি, 4টা, এটা একবার গেল। নেওয়ার পর কি, এখান থেকে একটা কমবে, নিচের থেকেও একটা কমবে, স্বাভাবিক বিষয়। এখান থেকে একটা কমে গেলে উপরেরটাও কমে যাবে। তারপরে কি, 23, উপরে কত হচ্ছে, 9 থেকে 1 কমে গেলে 8, আবার কত, 8 থেকে 1 কমে গেলে 7, নিচে হবে কত, 22। সবগুলো যখন গুণ করবা, গুণ করলে আসবে কত, 25 আর 24 গুণ করলে, আর এর সাথে 23 গুণ করলা, 22 গুণ করলা, ক্যালকুলেটারে ফাললে আসবে 1265। আর উপরের গুলা গুণ করে দাও, গুণ করলে কত আসে, ফার্স্ট অফ অল এখানে 1265 মানে গুণ করি, আমি ক্যালকুলেটারে মান বসাই দিই, দাঁড়াও। 25, 24, 23, 22 গুণ করলে আসে 3,36,000। আর উপরের গুলা গুণ করলে আসে কত, 10 গুণন 9 গুণন 8 গুণন 7 গুণ করলে আসে 5040। দেখো এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, জোড় সংখ্যা জোড় সংখ্যা ভাগ করলে কত হয়, এটা ভাঙাই নেই, ক্যালকুলেটারে বসাবা, চলে আসবে 21/1265। এই হলো অ্যান্সার। দেখো আমাদের সম্ভাবনাও কিন্তু শেষ, সম্ভাবনার যত কিছু ছিল আমরা কিন্তু সব শেষ করে ফেলছি। তোমাদের ম্যাথ রিলেটেড কোনো সমস্যা থাকলে ম্যাথফ্রিক্সে সাবস্ক্রাইব করে নাও। আমরা এখানে যত সব ম্যাথ আছে, ক্লাস 9-10 যত ম্যাথ আছে আমরা এখান থেকে কভার করব। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও। আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।